বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক, বিভিন্ন হাসপাতালে ভর্তি। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। আগুন নেভানো ও উদ্ধার কাজে এখনো সক্রিয় ফায়ার সার্ভিস ও ৩ বাহিনীর সদস্যরা। কাজ করছে বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টার। থেকে থেকে চোখে পড়ছে আগুনের শিখা। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে এখন। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত ৮। মাইক্রোবাস চালকের অসাবধানতায় দুর্ঘটনা। মাদারীপুরে বাস খাদে পড়ে আরো ৭ জনের মৃত্যু, আহত অর্ধশত। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি শিরিন আক্তার। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সহ কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী। এর মধ্যে ভবন থেকে বহু মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনার সার্বক্ষণিক নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। বৃহস্পতিবার বেলা 12:30 বনানীর কামাল আতাতুর্ক রোডে এফআর টাওয়ার নামের ভবন ছেয়ে যায় ধোঁয়ার কুণ্ডলিতে। তড়িঘড়ি করে নামতে থাকে ভবনে অবস্থান করা লোকজন। আগুন থেকে প্রাণ বাঁচাতে 17 তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককেই। আমরা ক্লাস করতেছিলাম, হঠাৎ করে তারপর ক্লাসের জানলা থেকে আমরা যা দেখছি ভাইয়া যে মানুষ লাফায় পড়ছে, মানে আমরা ৩-৪ জনকে জাস্ট লাফ দিতে দেখছি। একটা পিঙ্ক কালার শার্ট পরা ভাইয়া ছিল, ওই ভাইয়ের তো নিচে জাস্ট পড়ে মগজ টগজ পুরো, শরীরের অবস্থা খুবই খারাপ। আমার ফ্রেন্ডরা গেছিল, ওদের হাত পা পুরো রক্তে মেখে। আমার কয়েকটা ফ্রেন্ড অলরেডি মাথা কেটে গেছে কাজ করে, ওরা নিচে সেলাই করতেছে ডাক্তারের কাছে। আমার একটা ফিট হয়ে গেছে নিচে অলরেডি। গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। তখন তার ধরে নামতে ছিল, তার ধরে নামতে গিয়ে চারজন পড়ে গেছে। আমি ১৭ থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আওয়াল সেন্টার সাদ ক্রস করে ওখান থেকে নিচে আসি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা 2টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় 13টি ইউনিটে। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনী। একটা সময় আসার পরে দেখি এইখানে জানলার মধ্যে এতটুকু ভাঙে গেছে, ওইখান থেকে ধোঁয়া বের হইতেছে। তখন ফায়ার সার্ভিস আসছে। রাস্তাগুলো তো আপনি 2টা গাড়ি যাওয়া যায় না, কনজেস্টেড গাড়িগুলো তো। আর একটা গাড়ি ওখানে দাঁড়াই ছিল, দাঁড়ানোর পর উনি সিঁড়ি দিয়ে যখন পানি মারতে চাইছিল, পানি আসলে মারতে পারেনি। 2 ঘন্টা পরও ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখা যায় ভবনটি ঘিরে। তখনও ভবনে আটকা পড়ে আছে বহু মানুষ। এ সময় বিভিন্ন তলার কাজ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করতে দেখা যায় অনেককেই। বেলা 3টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। 3:45টার দিকে আবারও বেড়ে যায় আগুনের তীব্রতা। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় 21টিতে। বিকেল 4টার দিকে আগুনের তীব্রতা কমে আসলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। কিন্তু 5 ঘন্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে ভবনের বিভিন্ন তলায়। এদিকে এফআর টাওয়ারে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে যান ভবন মালিক। 5টা ঘন্টা পানি দিয়ে আগুন নিবারণ করা হেলিকপ্টার, এখন একমাত্র বলবেন গ্যাস সিলিন্ডার। যে গাড়িতে গ্যাস সিলিন্ডার আছে আধা ঘন্টা বন্ধ করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনারা বারবার বলেন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, শিরিন, 5 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, এখনো কিন্তু আসলে এই আগুনকে নিয়ন্ত্রণ করতে বা আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট যারা কাজ করছে। আমি কিন্তু বলবো সংশ্লিষ্ট যে অর্গানগুলো, অর্থাৎ যারা কাজ করছিল এখানে, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা কিন্তু তাদের সাধ্যর মতো চেষ্টা করছে। তারা কিন্তু তাদের সাধ্যের বাইরে গিয়েও বলতে গেলে যে চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা কিন্তু আসলে এখনো সেই যে আগুনের ভয়াবহতা, সেই ভয়াবহতাকে নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয়নি। আমি এইমাত্র কথা বলবো একজনের সঙ্গে। আপনি তো বোধহয় কিছুক্ষণ আগে এই পাশের ভবনের ছাদে ছিলেন। আওয়াল সেন্টারের ছাদে মোটামুটি এখন
সবই ঠিক আছে। একজন লোক আমরা উদ্ধার করছি যাই ওখানে ওই পাশের ছাদের থেকে আমাদের আওয়াল সেন্টারের ছাদে এনে নিচে নামানো হয়েছে। উনি সুস্থ আছে মোটামুটি, এই অবস্থা আর কি দেখছি। এখন মোটামুটি ভিতরের অবস্থা আমি সঠিক বলতে পারবো না, উপর থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, উনি যেমনটি বলছিলেন ওনারা উদ্ধার করেছে, আরো একজন আছে আমার কাছে, উনিও যে স্বেচ্ছাসেবী হিসাবে। হ্যাঁ, আমরা উপরে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করছি। উনি মূলত 10 তলায় ছিলেন। 10 তলায় থাকার পরে ওই জায়গা থেকে স্মোকের ছিল, ওটা উনি কষ্ট করে উঠছে। উঠার পরে আমরা স্বেচ্ছাসেবী, তারপরে আর্মি, হ্যাঁ অন্য যে এজেন্সিগুলো আছে, ফায়ার ব্রিগেড আছে, ওনাদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় এবং খুব কষ্ট করে তাকে ক্যারি করে আমরা নিচে নামাই ফায়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে। যেমনটি উনি জানাচ্ছিলেন যে তারা কিভাবে উদ্ধার করেছেন এবং তারাই যেটা বলেছেন যে এখনো কিন্তু বেশ কয়েকজন লোক, এটা কিন্তু আমি বলছি আধা ঘন্টা আগের কথা, যে তখনও কিন্তু বেশ কয়েকজন লোক বিশেষ করে 14 তলায় তারা কিন্তু অবস্থান করছে। আমরা কিন্তু দেখেছি এই ভবনের দুই পাশ থেকেই কিন্তু আসলে যে উদ্ধার কাজ, সেই যারা আটকে পড়া আছেন তাদের উদ্ধারের জন্য চেষ্টা চলেছে। তবে বিশেষ করে আমি পিছন সাইডে রয়েছি, সামনের কাছ থেকে কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পেছন দিক থেকে আমরা কিন্তু বেশ কয়েকজনকে সাহায্যের আবেদন জানাতে দেখেছি, কিন্তু তাদের শেষমেশ এই পাশ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু তারা ওই পাশ থেকে পরে বেঁচে ফিরেছেন কিনা বা তাদের ভাগ্যে শেষমেশ কি ঘটেছে সেটা কিন্তু আমরা আসলে জানতে পারিনি। তবে এই বিল্ডিং এর যারা বলছে এখনো, তারপরে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েক দফায় হঠাৎ করে আধা ঘন্টা বা 45 মিনিট আগে কিন্তু আবারও 13 তলায় 2 দফা আগুন। আমরা তো সারাদিন আসলে ধোঁয়াই দেখেছি, কিন্তু 2 দফায় কিন্তু আগুনও দেখছি, বেশ বড় পরিসরে আগুনের শিখা দেখেছি। কিন্তু ফায়ার সার্ভিসের সবশেষ যে সংযোজন, আমি যেটা আবারও বললাম যে ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় লোকজন, তারা যে পরিমাণ সহযোগিতা করছেন, তারা তাদের যেমনটি বারবারই বলছি যে সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেছেন এই আগুন নিয়ন্ত্রণে। আর সেটি সম্ভব না হলেও তারা কিন্তু বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছেন এবং যারা হাসপাতালে রয়েছেন। যদিও এখনো কেউ আটকা পড়ে আছেন কিনা বা যারা ছিলেন তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। তো এই ছিল এখনকার মতো শিরিন আমার কাছ থেকে সবশেষ। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। এদিকে অগ্নিকাণ্ডের পরই ঘটনাস্থল থেকে উদ্ধারকৃতদের নেওয়া হয় আশপাশের হাসপাতালে। এ সময় ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর মারা যায় 3 জন, ভর্তি করা হয় আরও 27 জনকে। এছাড়া ভবন থেকে পড়ে মৃত শ্রীলঙ্কান নাগরিক সহ আহত অন্তত 30 জনকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, যাদের বেশিরভাগই ধোঁয়ায় অসুস্থ বলে জানান চিকিৎসক। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এভাবেই প্রাণপণে আকুতি জানাচ্ছিলেন ভবনে আটকে পড়া হতভাগ্য এসব মানুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতর থেকে একে একে মানুষজনকে উদ্ধার করতে থাকেন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এ সময় বেশ কয়েকজন ভবন থেকে লাফ দেয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় আগুনের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া আতঙ্কিত মানুষ এবং তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমাদের কাছে মনে হয়েছে ওইরকম যে এক্সিটটা আসলে থাকা উচিত সেটা ছিল না। আর এই বিল্ডিং এর আগেও আমাদের 2-4টা এরকম ঘটনা হয়েছে। আগুন ধরার ঘন্টা কিন্তু মোবাইলে কথা বলা, তারপরে মোবাইল বন্ধ, তারপরে কোনো যোগাযোগ হয়নি। আমি খোঁজ নিতে এসেছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেখানে চিকিৎসা নেওয়া অধিকাংশের অবস্থাই ভালো। তবে আগুনের ভয়াবহতা দেখে চিকিৎসা নেওয়া প্রায় সবার মধ্যেই এখনো আতঙ্ক বিরাজ করছে বলেও জানানো হয়। আমার এখানে কিন্তু বার্নের রোগী আসে নাই, বেশিরভাগ রোগী আসছে সাফোকেশন রোগী আসছে, ঠিক আছে, এবং এর মধ্যে যারা আসছে খারাপ রোগী নাই। বেশিরভাগ রোগী আমরা রাখছি কেন, একটা দিন রাখবো অবজারভেশনের জন্য। আমরা যেগুলো উপরে যেগুলো পাঠাইছি সেগুলো সিরিয়াস কেউই নাই, সোফার আমার কাছে সিরিয়াস কোনো রোগী নেই। এদিকে আহতদের অনেককেই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানকার জরুরি বিভাগের সামনেও আগে থেকে ভিড় জমান আহতের স্বজনরা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না কোনো নিয়ম। সংশ্লিষ্টরা বলছেন, ভবনে যে কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটুক না কেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো দায় এড়াতে পারে না। এক্ষেত্রে ভবন তৈরির সময় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন তারা।
যত বাড়ছে বহুতল ভবন ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। 2012 সালে ফায়ার সার্ভিস, ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেয়া 112টি ভবনে বুয়েটের করা গবেষণায় দেখা যায় মাত্র 2টি ভবন তাদের সব নির্মাণ নীতিমালা মেনেছেন। বাকিরা কোনো না কোনো নিয়ম এড়িয়েছেন অথবা মানলেও তা অকার্যকর। গবেষকরা জানান বেশিরভাগ সময়ই বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপনের ঝুঁকির বিষয়গুলো নকশায় থাকলেও তা মানেন না কেউ। 112টা হাইরাইজ বিল্ডিং সবগুলোই 10 তলা এবং তার থেকে বেশি ভবন, এবং ওই ভবনগুলোর মধ্যে একদম ফুললি কমপ্লায়েন্ট, অর্থাৎ ফায়ার এক্সিট থাকতে হবে, ইভ্যাকুয়েশন পার্টটা ক্লিয়ার থাকতে হবে, আপনার ফায়ারের এক্সটিংগুইশার থাকতে হবে, তারপর অন্যান্য যেই পয়েন্টগুলো থাকার কথা সেগুলো 2টা বিল্ডিং ফুললি কমপ্লায়েন্ট। নকশার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভালের জন্য নকশা প্রণয়ন করছে কিন্তু রিয়েল ফিল্ডে যে তৈরি করছে না। আইন অনুযায়ী নকশা না মেনে ভবন নির্মাণে 7 বছরের জেলের যে শাস্তি তাও প্রায় অকার্যকর। এছাড়া বিভিন্ন সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এসব রিপোর্ট কখনোই প্রকাশ পায় না। আমাদের যে সংস্থাগুলো আছে তারা এফেক্টিভ না। এটা হরিজন্টাল সেপারেশন, এটা ভার্টিক্যাল সেপারেশন, এই দুইটা কারণেই বিল্ডিংটা একতলা আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটা দোতলা তিনতলাতে উপরে মানে ফ্লোরের পর ফ্লোরে উঠে যেতে চায়। এটা কখনই হওয়া উচিত না। যদি সেই আইন মেনে বিল্ডিংটা করতো তাহলে 4 ঘন্টা আগুনটা উপরের ফ্লোরে যেত না। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন তাদের এসব ঝুঁকিপূর্ণ ভবনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা 10টা ডিপার্টমেন্ট যখন আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি তখন আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দায়িত্বের জন্য আমরা খালি মালিক আর যে বানিয়েছে তার উপরে দোষ চাপালে চলবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। কারণ আমি যদি ক্লিয়ারেন্স দিয়ে থাকি তাহলে আপনার কাছে তো আমি জব দিয়ে করতে বাধ্য। পাশাপাশি ভবন নির্মাণের সময় তা পরিদর্শন আরও জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার 5 যুদ্ধ অপরাধীর মৃত্যুদণ্ড, সবাই পলাতক। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মা মেয়ে সহ নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন অন্তত 25 জন। মাইক্রোবাস চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে। এখন ওদেরকে থানা থেকে আমি অ্যাম্বুলেন্সে করে পৌঁছাই দিয়েছি আর ওনারা খুঁজতে আসছে এখানে। এভাবেই ছোট 2 বছরের ভাগ্নেসহ পরিবারের 3 সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু তাহের। বুধবার কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে মা, নানি ও ছোট শিশুর প্রাণ। তবে এ দুর্ঘটনায় পিতা জিসান গুরুতর আহত হলেও বেঁচে গেছে যমজ শিশু 2 বোনের মধ্যে একজন সাদিয়া। স্থানীয় একজন মহিলা শিশুটিকে উদ্ধার করে নিজের কাছে রেখেছেন। বোনটাও মারা গেছে, নানিও মারা গেছে, ওর মা মারা গেছে, শুধু বাপটা বাঁচি আছে। বাপের কুলে ছিল মনে হয়, এই জন্য বাচ্চাটাও বাঁচি গেছে। রিল্যাক্স গাড়িটা ওনার পজিশন ছিল, ড্রাইভারের চোখে ঘুম ছিল, নতবা নর্মাল ছিল, নতবা অবস্থানতা ছিল। সম্পূর্ণ আমার দৃষ্টিতে ওই মুহূর্তে মানে হাইসের দোষটা আমি দেখতে পাচ্ছি। মাইক্রো চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া নিহতদের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়। আলমঘাট থেকে উঠেছে এবং বলেছে যে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়িটা চালাইতেছিল। তার 2-3 বার তারা সতর্কও করে দিয়েছে। যখন সে বেপরোয়াভাবে চালাচ্ছিল তারা বারবার নিষেধ করার পরে অমান্য করে গাড়ি চালাচ্ছিল, এর মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। এলাকার সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মাইক্রো চালকদের স্পিড তোলার যে প্রবণতা তা রোধ করা না গেলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। এসি বলেন, নন এসি বলেন, যে কোনো বাস ট্রাক বলেন, সবগুলোর আগে ওভারটেক করে মানে আগে যেতে চাই, এই কারণে দুর্ঘটনাটা হয়েছে। যাত্রীর কথা শুনে না, মানে ওরা সবসময় ওভারটেক করতে চায় আর কি। দুর্ঘটনার পর রিল্যাক্স পরিবহনের গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে। নানা ব্যবস্থা গ্রহণ করার পরও সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিযোগিতাপূর্ণভাবে গাড়ি চালানোর মানসিকতা ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা না গেলে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে মাদারীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন অন্তত অর্ধশত। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের চন্দ্রপাড়ে মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে ভাঙ্গা থেকে ছেড়ে আসে বাসটি। অপর একটি বাসকে সাইড দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শাহাদাত আকনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ।
প্রত্যক্ষদর্শীরা জানায় ফরিদপুরের চন্দ্রপাড়ার মাহফিল শেষে মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গা ব্রিজ যাচ্ছিল মুসল্লিরা। যাত্রীবাহী বাসটি ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাম দিকের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় 7 জন, আহত হয় অন্তত অর্ধশত। সামনে থেকে আরেকটা গাড়ি ছিল, এই গাড়িটা নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আরেকটা গাড়িকে সাইড দিতে না পেরে এমন ভাবে সে কাটছে, সে উল্টায় পড়ে গেছে। স্থানীয় জনগণ যতটুকু সম্ভব তারা গ্লাস ভাঙা উদ্ধার কাজ করছে। লোক 4-5 জন মারা গেছে, তো আরো ভিতরে লোক আছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গাড়ি পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমরা যাইয়া ওই মানুষগুলোর নামগুলো যা ওই লোকগুলো আমরা বাইর করি। উদ্ধার কাজের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি যাতে রাস্তা যান চলাচল স্বাভাবিক থাকে এবং রেকার নিয়ে এসেছে গাড়িটা উদ্ধার করার চেষ্টা করছি যে ওর ভিতরে আর কোনো মৃত ব্যক্তি আছে কিনা। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 3.5 ঘন্টা পরে বিকেল 3টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাসটিকে ক্রেন দিয়ে পারে তোলার পর উদ্ধার অভিযান সম্পন্ন করে ফায়ার সার্ভিস। আহত নিহত বা পানি নিচে কোনো লোক পাওয়া যায়নি এবং উদ্ধার কার্য আপাতত শেষ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিতে শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছে আহত মুসল্লিরা। দুর্ঘটনা কবলিত বাসটিতে শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন আহত যাত্রীরা। ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি থেকে সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এদিকে যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 18 জন। পুলিশ জানায় যশোর খুলনা মহাসড়কে চাউলিয়ায় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে যশোরমুখী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা শিশুসহ 20 যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে র্যাব সদর দফতরে সংস্থার 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীগুলোর পাশাপাশি 2004 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশ জুড়ে 15টি ব্যাটালিয়নের মাধ্যমে বাহিনীটি আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার 1.5 যুগ পার করল। র্যাব সম্পূর্ণ ডেপুটেশন নির্ভর একটি বাহিনী হওয়ায় র্যাবের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত দরবারে। দরবারে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা, উন্নয়ন পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন র্যাবকে। বলেন, জঙ্গিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে মাদকের প্রসারও। জঙ্গিবাদ দমনেও আমরা আমাদের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যে সাফল্য, এটা আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। ভবিষ্যতে যেন আর এই জঙ্গিবাদ, সন্ত্রাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। র্যাবের একটা সফল অভিযানের মাধ্যমে একটি রাজনৈতিক দলের অফিস থেকে বিশাল অঙ্কের অর্থ ধরা পড়ে। আর এই ধরা পড়ার পরই আমরা দেখেছি যে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। তবে এবারে 2018 নির্বাচনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলেই তাদের যে বলিষ্ঠ ভূমিকা, তার ফলে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পেরেছে, যার ফলে জনগণ ভোট দিয়েছে এবং ভোটের মাধ্যমে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখতে হবে। সত্যিকার যারা অন্যায় লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কখনো হয়রানির শিকার না হয়। মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। এবং দেশে যদি আমরা একটি শান্তিপূর্ণ ব্যবস্থা রাখতে পারি, তাহলে আমাদের দেশে আমরা অর্থনৈতিক উন্নতি আরও ত্বরান্বিত করতে পারবো,
বিদেশি বিনিয়োগ আসবে। পরে অনুষ্ঠানস্থল থেকে র্যাবের 10, 13 ও 14 নম্বর ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস ও 3 বাহিনীর সদস্যরা। চলছে উদ্ধার কাজও। এ বিষয়ে সবশেষ খবরটা জানতে চলে যাচ্ছি সহকর্মী রাশেদ বাপ্পির কাছে। রাশেদ। শিরিন, গত 20 ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুরিহাটে যখন আগুন লাগে তখন আমরা কিন্তু কেমিক্যাল গোডাউন এবং অপরিকল্পিত পুরান ঢাকাকে দোষারোপ করেছিলাম, কিন্তু এই বনানীর মতো আধুনিক ঢাকায় যখন আগুন লেগেছে আজ দুপুর 1:15টার দিকে, এখন প্রায় 5.5 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, সেই আগুনের সঙ্গে কিন্তু এখনো দমকল বাহিনী পেরে উঠতে পারছে না। যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু সেই চেষ্টায় কিন্তু এখনো সফলতা আসছে না। এর দায়ভার কার? হ্যাঁ, অবশ্যই দায়ভার কারো না কারো রয়েছে। শিরিন, আমরা যখন এই ঘটনাস্থলে আসি, আমি রয়েছি হোটেল শেরিনার যে ভবনটিতে আগুন লেগেছে এফআর টাওয়ার, তার বিপরীত পাশে হোটেল শেরিনার 18 তলায়, এবং সেই 18 তলায় দাঁড়িয়ে আমি যা দেখতে পেয়েছি, এই পুরান ঢাকায় যেমন আমরা অপরিকল্পিত বলেছি, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে যত বহুতল ভবন রয়েছে, প্রত্যেকটি বহুতল ভবন একদম গায়ে গা লাগানো। একটি ভবনের সঙ্গে আরেকটি ভবনের যতটুকু দূরত্ব থাকার কথা সেটি কিন্তু নেই, অর্থাৎ এখানেও সেই অপরিকল্পনার বিষয়টি রয়েছে, এবং এর দায়ভার কারা নেবেন আমি জানি না। তবে এখনকার পরিস্থিতি যদি আমাকে বলতে হয়, তবে বলবো এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা এখনো পানি ছিটিয়ে যাচ্ছেন। তবে যে ভবনটিতে আগুন লেগেছে 21 তলা ভবনের আমরা দেখতে পাচ্ছি 7 কি 8 তলা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছেন, যদিও অত্যাধুনিক যন্ত্র দিয়ে তারা চেষ্টা করছেন, এর উপরেও পানি তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সশরীরে আমি যতদূর দেখতে পেরেছি তাতে 8 কি 9 তলা পর্যন্ত তারা উঠতে পেরেছেন, এবং এর আগে অর্থাৎ দুপুরে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ঘটনাস্থলে আসি, এবং হোটেল শেরিনা থেকে আমি দেখতে পেয়েছি অসংখ্য মানুষ যারা ভেতরে অপেক্ষা করছিলেন, তারা নিজেরাই এই ভবনের কাজ ভেঙে ফেলেছেন। যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনের কাজ ভেঙে তারা উদ্ধারের সহায়তা তারা চাচ্ছিলেন, তাদেরকে যেন সহায়তা করা হয়, কিন্তু এখন থেকে আরো 2 ঘন্টা আগ থেকে আমরা তাদের কাউকে দেখতে পাইনি। অর্থাৎ সেই সব মানুষের জীবনে কি ঘটেছে সেটি এখনো বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত দমকল বাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা সে পর্যন্ত উঠতে না পারেন। তবে একটি আশাবাদও রয়েছে, সেটি হচ্ছে এই আমরা যে প্রান্ত রয়েছি ঠিক তার অপর প্রান্তে ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছু মানুষকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন আধুনিক যন্ত্রপাতি দিয়ে। তবে এখন পর্যন্ত যে হতাশা বা যে আতঙ্ক, সেই আতঙ্ক এখনো কাটেনি। আশপাশের মানুষের মধ্যে আমরা সেই আতঙ্ক দেখতে পাচ্ছি, তাদের মধ্যে সেই আতঙ্কিত ভাব দেখতে পাচ্ছি আমরা। তবে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভবনটিতে আগুন লেগেছে তার ভবনের বহুতল যে 12, 13, 14 এই তলাগুলোতে তারা ভাঙার চেষ্টা করছেন। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের উপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উপরে প্রায় 12 কি 13 তলা হবে, সেখানের কিন্তু কাজ ভেঙে চেষ্টা করছেন যে ভেতরে যে ধোঁয়ার কুণ্ডলী জমেছে সেই ধোঁয়ার কুণ্ডলীগুলো বাইরে বের করে দিতে, এবং এখনো কেউ সেখানে আটকা পড়ে আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করছেন। আমরা আশা করব যে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমেছে, এখন কিন্তু মানুষ ফায়ার সার্ভিসের কর্মীদের কিন্তু এখন আরো বেগ পোহাতে হবে এই উদ্ধার অভিযান শেষ করতে, এবং এইসব এলাকার কিন্তু বিদ্যুতের লাইনও অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে ভবনটি ক্ষতিগ্রস্ত তার বিদ্যুতের লাইন অফ করে দেওয়া হয়েছে। তবে আমরা এখনো আশা রাখছি, আমরা আশা করি ফায়ার সার্ভিসের কর্মীরা অতি দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সেদিন এই ছিল আমার কাছে সবশেষ খবর। বনানীর এফআর টাওয়ারের আগুন নেভানোর কাজ এখন অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনায় 5 পলাতক যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেপ্তারের জন্য দ্রুত পদক্ষেপ নিতেও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হল পূর্বধলা উপজেলার শেখ মোহাম্মদ আব্দুল মজিদ, খালেক তালুকদার, কবির খান, আব্দুল সালাম ও নুরুদ্দিন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণ সহ 7টি অভিযোগ আনা হয়। এর মধ্যে পূর্বধলায় 8 জন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, 3টি বাড়ির মালামাল লুট, 8টি ঘরে অগ্নিসংযোগ ও 1 জনকে ধর্ষণের প্রমাণ পান আদালত।
বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুপুরে 5 জনের বিরুদ্ধেই ফাঁসির আদেশ দেন। বাংলা সময়ে আরও থাকছে। কুষ্টিয়ায় গৃহবধূর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার পরও উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করা হয়। এদিকে প্রশাসনের নির্দেশে কিছু ছাত্রী হল ছাড়লেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। উপাচার্যের কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলন করে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। তারা আমাদের আমাদের দাবিতে কোনো কর্ণপাতি করেন নাই এবং কোনো প্রতিনিধি আমাদের জন্য পাঠান নাই। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ হলে অবস্থান নেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা ভার্সিটিতে পড়তে আসছি পিতামাতাকে গালি শোনার জন্য না। হল যদি বন্ধ করা হয় তাহলে এই আন্দোলন স্থগিত হয়ে যাবে, কিন্তু আমরা এটা কখনোই স্থগিত হতে দেব না। আমরা হল ছাড়তে চাচ্ছি না, আমরা ছাড়বো না। তবে কিছু ছাত্রী দুপুরের পর থেকে হল ছেড়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ জানালে শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য অধ্যাপক ডক্টর SM ইনামুল হক। এর প্রতিবাদে 27শে মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, বরিশাল। আসন্ন বোরো মৌসুমে 12.5 লাখ টন চাল ও 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, সরাসরি কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে 1.5 লাখ টন ধান ক্রয় করা হবে, যা থেকে 1 লাখ টন চাল উৎপাদন হবে। আগামী 25 এপ্রিল থেকে শুরু হয়ে এর সংগ্রহ অভিযান আগস্ট পর্যন্ত চলবে বলে জানান মন্ত্রী। 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাউল, 1.5 লাখ মেট্রিক টন আতপ, 1.5 লাখ মেট্রিক টন ধান আমরা প্রকিউরমেন্ট করব এবং 50,000 মেট্রিক টন আমরা গম প্রকিউরমেন্ট করব। চাউলের সংগ্রহ মূল্য 36 টাকা প্রতি কেজি এবং ধানের 26 টাকা, আতপ চাউল 35 টাকা কেজি, গম হলো 28 টাকা প্রতি কেজি। 25 এপ্রিল আমরা সংগ্রহ শুরু করব, অগাস্ট মাস পর্যন্ত আমাদের চলবে। ধান আমরা সরাসরি পারচেস করব, তাতে বাজারের একটা অবশ্যই কৃষকদের একটা ইফেক্ট পড়বে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সকালে রংপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় আগামী 2019-20 বাজেটে ব্যবসায় বন্ধ হবে বলেও জানান মন্ত্রী। গতকালকে আমরা মিটিং করেছি বড় ব্যবসায়ী এবং সমস্ত কনসার্ন পিপলকে নিয়ে। দেশে যে স্টক আছে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারা কথাও দিয়েছে যে না, কোনো অবস্থাতেই বাজার বাড়বে না, যা মূল্য আছে তার তাই থাকবে। যথেষ্ট পরিমাণ যে 5-6টা আইটেম আছে সেটা আমাদের কাছে আছে। আমরা চাই যে যেন বাজেটটা এমন হয় যাতে করে সবার জন্য অ্যাকসেপ্টেবল হয়, ব্যবসায়ী মহল থেকে শুরু করে। আমরা চাই যে রেভিনিউ দরকার দেশের উন্নয়নের জন্য, সেটা লক্ষ্য রাখতে হবে। এর জন্য আরও বিস্তৃত করতে হবে জালটা, যাতে করে আরও বেশি লোক ট্যাক্সে আসে, কিন্তু যারা দেয় তাদের উপরে যেন চাপ না পড়ে। আবারও রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস ও 3 বাহিনীর সদস্যরা। চলছে উদ্ধারের কাজও। চলে যাচ্ছে ঘটনাস্থলে। শহরের যে জিনিসটা, যে দুর্যোগগুলো কমন, সেটার জন্য আমরা সচেতনমূলক প্রচার এবং মহড়া চালাচ্ছি। আমরা গত 10ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করেছি এবং এই উদযাপনকে সামনে রেখে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাভারের নিউ মার্কেট এবং বঙ্গবন্ধু মেডিকেল, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, 3টি আমরা অগ্নি এবং ভূমিকম্প কিভাবে মোকাবেলা করা যাবে সেই ব্যাপারে আমরা মহড়া করেছি। আপাতত এই আয়োজনগুলো আমরা করছি এবং
দুর্যোগে মোকাবেলার জন্য আমরা 220 কোটি টাকার যন্ত্রপাতি কিনে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং আর্ম ফোর্সেস ডিভিশনকে আমরা হস্তান্তর করছি। এই যে আপনারা যে এখন ফায়ার সার্ভিস যে গাড়িটি দেখতে পাচ্ছেন, যেটা 20 তলা পর্যন্ত পানি এটাও আমাদের মন্ত্রণালয় থেকে কিনে দেওয়া। আমরা আরও 1000 কোটি টাকার হেলিকপ্টার এবং হোভারক্রাফট সহ দুর্যোগ মোকাবেলার জন্য যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া আমাদের চলমান আছে। যেমনটি শুনছিলেন, কথা বলছিলেন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু যে বিষয়টি বলছিলেন যে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আমরা আসলে কতখানি প্রস্তুত। আমরা কিন্তু দেখেছি যে ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সংস্থাগুলো যারা কাজ করছে তারা কিন্তু তাদের সর্বোচ্চ ঢেলে দিয়ে, বলতে গেলে সাধ্যের বাইরে গিয়ে কিন্তু তারা কাজ করছে, কিন্তু আমরা কিন্তু টেকনিক্যালি আসলে যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসগুলো দেখি, সেই দিক দিয়ে কিন্তু আসলে আমরা ততখানি উন্নত ছিলাম না, যে কারণে আসলে এই আগুন নিভাতে কিছুটা সময় লেগেছে। তবে মন্ত্রী যেটি আশ্বস্ত করেছেন, প্রতিমন্ত্রী, যে হয়তো শিগগিরই তিনি কিছু তার পরিকল্পনার কথা জানিয়েছেন যে আমরা এ ধরনের দুর্যোগ মোকাবেলায় স্বয়ংসম্পূর্ণ হব। এর আগে কিন্তু কথা বলেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তিনি কিন্তু যেটি বলেছেন যে সবার আগে তিনি যেটি জানিয়েছেন আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসে বরাদ দিয়ে তিনি জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি যেটি জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে, এবং এই মুহূর্তে আর কিছুক্ষণ তারা তাদের শেষ জাস্ট ফাইনাল ওয়ার্কটা করে তারপরে তারা কিন্তু ফ্লোরে গিয়ে উদ্ধার অভিযান, অর্থাৎ রেস্কিউ অভিযান, উদ্ধার অভিযান যে সেই উদ্ধার অভিযান পরিচালনা করবেন। এবং তখনই আসলে এই যে আমরা হত বা নিহতের যে সংখ্যাটা জানতে চাচ্ছিলাম সেই বিষয়টি সম্পর্কে তিনি আসলে পুরোপুরি আমাদের জানাবেন। তবে তার আগে যেটি তিনি বলেছেন যে ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে, আমাদের প্রশ্ন ছিল যে আমরা কিন্তু দেখেছি এই ভবনগুলোর যে অবস্থা, তাতে আসলে উদ্ধার অভিযান পরিচালনা করা কিংবা এই আগুন নিয়ন্ত্রণে আনা, এগুলোর জন্য যে পরিমাণ বেগ পেতে হয়েছে সংশ্লিষ্টদের, সেই বিষয়টি নিয়ে তার কাছে জানার ছিল। তিনি বলেছেন যে ঢাকা শহরের, তিনি স্বীকার করেছেন যে ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিংয়ে এ ধরনের বিল্ডিং কোড বানানো মেনে করা হয়নি। আমরা বেশ কয়েকটি পক্ষ থেকে জানতে পেরেছি যে বিভিন্ন সূত্র থেকে এই বিল্ডিংয়েরও বিল্ডিং কোড সেভাবে মানা হয়নি। তো এই বিল্ডিংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজুককে সঙ্গে নিয়ে তারা এই যে সবগুলো ভবন যেগুলো রয়েছে ঢাকা শহরে, সুউচ্চ ভবন থেকে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোকে আসলে যেগুলো বিল্ডিং কোড মানা হয়নি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং পরবর্তীতে এ ধরনের ভবন যাতে নির্মাণ না হয় সেদিকেও তাদের খেয়াল রাখবে। তবে এই ঘটনার বিষয়ে যেটি তিনি জানলেন যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে উদ্ধার অভিযান চলছে, ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। আমরা দেখেছি যে 12:30টার কিছু পরে, একটার আগেই কিন্তু এখানে আগুনের সূত্রপাত হয় এবং এরপর থেকে যদিও সে সময় লাঞ্চ টাইম, দুপুরের লাঞ্চের কিছু আগে হওয়ার কারণে এই নিয়ন্ত্রণে তো বলতে পারবো। আমার সামনে আছে এখন শাকিল, আমি যদি একটু আপনার সঙ্গে আগুন আমাদের কন্ট্রোলে আছে। এখন আমরা ডিটেল সার্চে যাব, সার্চ করার পরে ফাইনালি আমরা কি করা যায়। যে আগুন আছে স্পট ফায়ার, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাট ফাইনালি ইট উইল টেক টাইম। আমাদের ডিটেল সার্চ করতে হবে, যেহেতু 18 তলা উপরে হাই রাইজ বিল্ডিং, এটা ডিটেল সার্চ করতে হবে। অনেক লোক ছিল, ডিটেল সার্চ রিপোর্ট করার পরে আমরা একজাক্টলি আমাদের এখানে আপনার ওয়াইন্ড আপ একটা ব্রিফিং হবে সেটাই। আচ্ছা, আপনারা এই কাজ করতে গিয়ে আমরা তো দেখছি প্রতিবন্ধকতাগুলো কি পেয়েছেন? পানি ছাড়াও আমাদের বড় সমস্যা হলো ক্রাউড, ঠিক আছে। তারপরে বড় সমস্যা হলো যে বিল্ডিং বানাচ্ছে লোকজন, মানে এটা ঠিকভাবে তারা করছে না, আইন মেনে তারা বিল্ডিং করছে না। আবার পুরাতন বিল্ডিংগুলোর অবস্থা এখানে খুবই খারাপ। আপনি দেখেন একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং কিন্তু ভেরি ক্লোজ, 1 ইঞ্চিও কিন্তু আপনার জায়গা নেই, বুঝতে পেরেছেন? তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে। পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় এনে এখানে ফায়ার ব্রিগেড করছি। হতাহতের আমরা অনেক লোক উদ্ধার করেছি, তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি।
আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কি বিভিন্ন হাসপাতালে এর জন্য। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তো তিনি যেটা বললেন আমি জানতে চেয়েছিলাম যে বিষয়টি যে এখানে আসলে প্রতিবন্ধকতাগুলো কেমন, সবার আগেই যেটা বলেছে আসলে উৎসুক জনতা, আমরা দেখেছি উৎসুক জনতা আসলে এখানে মানুষ এসে যখন স্বেচ্ছায় জীবনের ঝুঁকি নিয়ে যেমন সাহায্য করছে, তেমন কিছু একটা অংশ আছে যারা কিন্তু উৎসুক জনতা, যারা কিন্তু এই ফায়ার সার্ভিসের কাজে প্রচণ্ড প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং এখনও কিন্তু প্রচুর মানুষের ভিড় এই উৎসুক জনতা, এবং বারবারই কিন্তু এই সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যারা উদ্ধার কাজে নিয়োজিত উৎসুক জনতাকে দূরে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। পাশাপাশি কিন্তু একটা অংশ কিন্তু যারা রয়েছে তারা স্বেচ্ছায় এখানে তাদের সহযোগিতা করছে। এছাড়া যেটি বারবারই উঠে আসছে, বিল্ডিং কোড ভবনগুলো, বিল্ডিং কোডগুলো না মানার কারণেই এই ধরনের অগ্নিকাণ্ড দিয়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বারবারই এ ধরনের ঘটনা ঘটছে। তো এই ছিল বনানী থেকে এখনকার মতো আমার কাছ থেকে। আমরা সরাসরি ছিলাম বনানীর কামাল আতাতুর্ক রোডে, সেখান থেকে এফআর টাওয়ারে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনা সবশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে শ্রীলঙ্কার নাগরিক সহ 7 জনের মৃত্যু, বিভিন্ন হাসপাতালে ভর্তি অর্ধ শতাধিক। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। আগুন নেভানো ও উদ্ধার কাজে এখনও সক্রিয় ফায়ার সার্ভিস ও 3 বাহিনীর সদস্যরা কাজ করছে। বিমান বাহিনীর 5টি হেলিকপ্টার থেকে থেকে চোখে পড়ছে আগুনের শিখা। মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবা সিরিয়াস অবস্থায় আছে এখন। চট্টগ্রামে লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 8। মাইক্রোবাস চালকের অসাবধানতায় দুর্ঘটনা, মাদারীপুরে বাস খাদে পড়ে আরো 7 জনের মৃত্যু, আহত অর্ধশত। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।